আজকে আপনাদেরকে শোনাবো একটা রূপকথার গল্প। গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। রহস্য আর রোমাঞ্চে ভরপুর এই গল্পের শেষটা অনেক সুন্দর। তাই আমি আশা করি আপনাদের অবশ্যই গল্পটা অনেক ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ইভা নামের একটা রাজকুমারীকে দেখতে পাই। তাদের রাজ্যের ইতিহাসবিদ রাজকুমারীকে বলেছিল আজ থেকে কয়েক হাজার বছর আগে জাদুটোনা খুবই স্বাভাবিক একটা বিষয় ছিল। শরণ নামের একজন বুদ্ধিমান আর দয়ালু রাজা ছিলেন। শরণের কাছে একটা জাদুর মুকুট ছিল, আর সেই মুকুটটা দিয়ে সে যে কোনো রোগ থেকে শুরু করে তার প্রজাদের মনের ইচ্ছা পূরণ করতে পারত। আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ তাদের মনের ইচ্ছা পূরণ করতে রাজার কাছে আসতো। একদিন যখন রাজা একটা ছোট্ট বাচ্চাকে তার জাদু দিয়ে ঠিক করে দেয়, এটা দেখে তার মন্ত্রী জাফর তার কাছে এসে তার মুকুট আর রাজসিংহাসন চেয়ে বসে। কিন্তু মন্ত্রীর এমন সাহস দেখে রাজার সাথে সাথে তাকে বন্দি বানানোর আদেশ দেয়। কিন্তু আসলে জাফর নিজেও একজন জাদুকর ছিল। তাই প্রহরীরা যখন তাকে বন্দি বানাতে আসে, সে তার জাদু দিয়ে তাদেরকে দূরে ঠেলে দেয়। কিন্তু জাফরের জাদু এত বেশি শক্তিশালী ছিল না যে সে রাজার শরণের মোকাবেলা করবে। তাই সে জাদু শক্তি দিয়ে তাকে হারাতে না পেরে রাজা আর তার রাজ্যকে অভিশাপ দিয়ে সেখান থেকে চলে যায়। ইতিহাসবিদের কাছ থেকে এই গল্পটা শুনে রাজকুমারী ইভা বলে, এগুলো সবই রূপকথা। কিন্তু ইতিহাসবিদ তখন অনেক জোর দিয়ে বলে, না রাজকুমারী, রাজা শরণের রাজ্য আর বাকি সবকিছুর প্রমাণ ইতিহাসের পাতায় পাওয়া যায়। আর যদি আপনি আপনার বাবাকে সুস্থ করতে চান, তাহলে একমাত্র শরণের মুকুটই পারবে সেই কাজটা করতে। আর তখন আমরা দেখতে পাই ইভার বাবা রাজা উইলিয়াম অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আর এই রাজ্যের মন্ত্রী হোজো দরজার বাইরে থেকে রাজকুমারী আর ইতিহাসবিদদের কথা শুনছিল। পরদিন সকালে ইভাদের রাজ্যের একটি গ্রামে মার্টিন নামের একজন অন্ধ কামারকে দেখা যায়। মার্টিন অনেক ভালো কামার ছিল, তাই সে রাজ্যের সৈনিকদের জন্য অস্ত্র বানানো কাজ করত। মার্টিনের এক বন্ধু তার কাছে এসে জিজ্ঞেস করে, আচ্ছা অসুস্থ রাজা কি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নাকি? আর তখনই সেখানে মার্টিনের মা আসে, আর সে উত্তর দেয়, না, রাজার তো অনেক বয়স হয়ে গেছে, এটা নিশ্চয়ই তার চালাক মন্ত্রী হোজোর কোনো চাল হবে। মন্ত্রীর হাবভাব দেখলে তো বোঝা যায় যে সে রাজাকে সরিয়ে রাজকুমারীকে বিয়ে করে রাজ্য হাতিয়ে নিতে চায়। এদিকে রাজমহলে তখন ইভা তাদের মন্ত্রীকে সাথে নিয়ে অসুস্থ রাজার কাছে আসে, আর সে রাজাকে বলে, আমি জানতে পেরেছি রাজা শরণের জাদুর মুকুট দিয়ে আপনাকে একদম সুস্থ করে তোলা যাবে। কিন্তু রাজা যখন তাকে বলে, এগুলো সব রূপকথার গল্প, তুমি এগুলো বিশ্বাস করো না। আর তাছাড়াও আমার কাছে বেশি দিন সময় নেই, তাই আমি থাকতে থাকতে তুমি কোনো যোগ্য রাজকুমারকে বিয়ে করে নাও, যাতে আমাদের রাজ্যের কোনো উত্তরাধিকারী থাকে, আর তাহলেই আমি শান্তিতে মরতে পারবো। ইভা তখন বলে, বাবা আমি নিজেও কোনো যোগ্য রাজকুমারের জন্য অপেক্ষা করছি। ইভা যখন তার বাবা রুম থেকে বের হয়ে আসে, তখন হোজো তার কাছে এসে বলে, রাজকুমারী, আমি রাজার সামনে আপনাকে কথাটা বলার সাহস পাইনি, কিন্তু রাজা শরণের মুকুট সত্যি সত্যি আছে, আর আপনার বাবা আপনার সাথে মিথ্যা বলছে, কারণ সে চায় না আপনি এই মুকুট খুঁজতে গিয়ে নিজের জীবনটা বিপদে ফেলেন। এটা শুনে ইভা তাকে জিজ্ঞেস করে, কিন্তু রাজা শরণের রাজ্য কোথায়? তখন হোজো বলে, এর আগেও আপনার পূর্বপুরুষের মধ্যে অনেকেই শরণের মুকুট খুঁজতে গিয়ে আর ফিরে আসেনি, আর তাই সেখানে যাওয়ার নকশা আপনার বাবা তার নিজের রুমে লুকিয়ে রেখেছে। কিন্তু হয়তো আপনার কোনো ভাই থাকলে সে নকশাটা চুরি করে হলেও সেখানে যেত। আসলে মন্ত্রী এখানে ইচ্ছে করে ইভার মাথায় কথাটা ঢুকিয়ে দিয়েছে, কারণ সে চায় যদি ইভা মুকুট খুঁজতে গিয়ে আর ফিরে না আসে, তাহলে সে একাই পুরো রাজ্য নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। রাতে যখন ইভা তার রুমে একা বসেছিল, তখন তার মাথায় আবারও মন্ত্রীর কথাগুলো ঘুরছিল, আর সে সিদ্ধান্ত নেয় যাই হয়ে যাক না কেন সে তার বাবার জন্য শরণের মুকুট খুঁজতে যাবে। তাই এরপর সেই নকশা খোঁজার জন্য রাজার রুমে ঢুকতে যাবে, তখনই দরজায় দাঁড়িয়ে থাকা প্রহরীরা তাকে বাধা দেয় আর বলে, মন্ত্রীর নির্দেশ আছে, কেউ যেন রাতে রাজাকে বিরক্ত না করে। আসলে সবকিছুই মন্ত্রীর চাল ছিল, সে আড়াল থেকে সবকিছু দেখছিল। ইভা তখন বুদ্ধি করে সেখান থেকে চলে আসার অভিনয় করে। এরপরে অন্য রুমে এসে প্রথমে তার মুক্তার মালাটা ছিঁড়ে মুক্তাগুলো ফ্লোরে ছড়িয়ে
দেয়। এরপর প্রহরীদের একটা বর্ম ফেলে দেয়। শব্দ শুনে সেখানে কি হয়েছে দেখতে প্রহরীরা যখন আসে তারা মুক্তাগুলোর ওপরে পিছলে নিচে পড়ে যায়। আর এই সুযোগে রাজকুমারী চুপি চুপি রাজার রুমে ঢুকে পড়ে। রাজার রুমে ঢুকে ইভা সেই নকশাটা নিয়ে আবার নিজের রুমে ফিরে আসে। রুমে এসে যখন সে নকশা খোলে তখন দেখতে পায় শরণের রাজ্য এক দূরের পাহাড়ের উপর ছিল। আর নকশাটা পাওয়ার পর ইভা ঠিক করে সে একাই শরণের রাজ্যের খোঁজে বের হয়ে পড়বে। রাত গভীর হলে ইভা কালো কাপড়ে নিজেকে ঢেকে একটা তলোয়ার নিয়ে বের হয়ে পড়ে। চেহারা ঢেকে থাকার কারণে প্রহরীরা রাজকুমারীকে চিনতে পারছিল না, আর তাই তারা তাকে চোর ভেবে আটকানোর চেষ্টা করে। কিন্তু রাজকুমারী তাদেরকে ঠেলা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সকাল হলে রাজা সবাইকে ডেকে জিজ্ঞেস করে রাজকুমারীকে নকশার কথা কে বলেছে। কোনো চালাক মন্ত্রী একজন কাজের লোকের নাম বলে তাকে ফাঁসিয়ে দেয়। রাজার আদেশে লোকটাকে বন্দি বানানো হয়। আর তখন রাজা মন্ত্রীকে বলে যে করেই হোক রাজকুমারীকে খুঁজে আনো। হুজো তখন চালাকি করে বলে রাজকুমারীকে খুঁজতে হলে আমার তো আপনার ক্ষমতা প্রয়োজন, তা না হলে রাজ্যের কেউ তো আমার কথা শুনবে না, আর আপনি এমনিতেই অসুস্থ। এই অবস্থায় আপনি নিজেও আমার সাথে সব জায়গায় যেতে পারবেন না। এটা শুনে তখন রাজা তার মেয়েকে খোঁজার জন্য বলে ঠিক আছে, রাজকুমারী ফিরে আসার আগ পর্যন্ত আমার সকল ক্ষমতা তুমি ব্যবহার করবে, আর সেই সাথে প্রজাদের ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার। এটা শুনে মন্ত্রী মনে মনে অনেক খুশি হয়, কারণ সে তো এটাই চাচ্ছিল। এরপর নিজের রুমে এসে হুজো একটা জাদুর আয়নাতে তার চাচাতো বোনের সাথে কথা বলে। হুজো তাকে বলে আমি রাজকুমারীকে তোমার কাছে পাঠিয়েছি, আর সে যেন কখনো রাতে ফিরে না আসতে পারে সেই ব্যবস্থা করো। এরপর আমরা সেই অন্ধকার কামার মার্টিনকে দেখতে পাই। মার্টিন তখন তার লাঠির সাহায্যে জঙ্গলের ভেতরে কিছু একটা খুঁজতে যাচ্ছিল। একটু পর দেখা যায় সে একটা বিশাল ক্রিসমাস ট্রি কেটে নিয়ে এসেছে। গাছটা নিয়ে বাড়িতে আসলে মার্টিনের মা তাকে বলে তোমাদের দৃষ্টিশক্তি নেই, কিন্তু তারপরেও তুমি বারবার জঙ্গলের ভেতর গিয়ে এরকম বিপজ্জনক কাজগুলো কেন করো। মার্টিন তখন বলে মা আমার দৃষ্টি না থাকতে পারে, কিন্তু আমি বাকি অনুভূতিগুলো দিয়ে আর সব মানুষের মতো সাধারণ কাজগুলো করতে পারি, তাই তোমার এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। তাছাড়া এখন ক্রিসমাস চলছে, তাই আমি আমাদের বাড়িটাকেও সাজাতে চাচ্ছিলাম। তখন আমরা দেখতে পাই রাজকুমারী ইভা তার ঘোড়াটা নিয়ে এই গ্রামের ভেতরেই ঢুকছে। আসলে সে যে তলোয়ারটা নিয়ে রাজপ্রাসাদ থেকে বের হয়ে এসেছিল সেটাতে কোনো ধারই ছিল না, তাই তলোয়ারটা ধার দিতেই রাজকুমারী গ্রামে ঢুকে একজন কামারের খোঁজ জানতে চায়। গ্রামের লোকেরা তাকে মার্টিনের বাড়ি দেখিয়ে দেয়। এবার খুঁজতে খুঁজতে মার্টিনের বাড়ি আসলে সে এসে তাকে জিজ্ঞেস করে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তখন ইভা বলে আমার তলোয়ারে ধার দিতে হবে। তখন মার্টিন বলে ঠিক আছে, আপনার তলোয়ারটা আমাকে দিন, আর যতক্ষণ আমি এটাতে ধার করে দিচ্ছি ততক্ষণ আপনি ভেতরে গিয়ে আমার মায়ের সাথে বসতে পারেন। ইভা মার্টিনকে তলোয়ারটা দিয়ে তাদের বাড়ির ভেতরে ঢুকে বসতে লাগে। মার্টিনের মা ইভাকে দেখে চিনে ফেলে যে এটাই তাদের রাজকুমারী, তাই সে রাজকুমারীর জন্য অনেক ধরনের খাবার এনে তাকে আপ্যায়ন করতে থাকে। অন্যদিকে মার্টিন তার কারখানা থেকে তলোয়ার ধার দিয়ে বাড়িতে ফিরে আসলে রুমে ঢুকতেই সে খাবারের গন্ধ পায়, আর টেবিলে রাখা খাবারের দিকে হাত বাড়াতেই তার মা তাকে বলে এগুলো রাজকুমারীর জন্য। তখন মার্টিন জানতে পারে যে আসলে তাদের বাড়িতে যে এসেছে সেই রাজ্যের রাজকুমারী। মার্টিনের মা ইভাকে জিজ্ঞেস করে রাজকুমারী আপনি একা একা কেন বের হয়েছেন, আর আপনি কোথায় যাচ্ছেন। ইভা তখন বলে আমি উত্তরের পর্বতগুলোর দিকে যাচ্ছি। এটা শুনে মার্টিনের মা ঘাবড়ে যায়, আর সে বলে কিন্তু ওই পর্বতে যাওয়ার রাস্তা অনেক ভয়ানক। তখন মার্টিন জিজ্ঞেস করে আপনি ওখানে একা কেন যেতে চান। তখন ইভা বলে আমার বাবাকে সুস্থ করার জন্য শরণের জাদুর মুকুট প্রয়োজন। কিন্তু তখন মার্টিনের মা আবারও বলে আজ পর্যন্ত শরণের মুকুট খুঁজতে সেখানে যারাই গেছে তারা আর কখনো ফিরে আসেনি, কিন্তু রাজকুমারী তাদের কারো কথাই শুনতে রাজি ছিল না। তাই সে উঠে তার গন্তব্যের দিকে রওনা হবে। ঠিক তখনই মার্টিনের মা বলে আজকে তো অনেক রাত হয়ে গেছে, তাই আজ রাতটা আপনি আমাদের এখানেই কাটান, কাল সকাল হলে রওনা দিবেন। রাজকুমারী তখন তার কথায় রাজি হয়ে যায়। তাই মার্টিনের মা রাজকুমারীকে ঘুমানোর জন্য একটা রুম দেখিয়ে দেয়। এরপর সে তার ছেলের কাছে ফিরে আসে। মার্টিন তখন
তখন বলে, মা আমি রাজকুমারীর সাথে যাব। কিন্তু তার মা বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওখানে যাওয়া আর নিজের মৃত্যু নিজে ডেকে আনা একই কথা। কিন্তু মার্টিন তখন বলে, রাজকুমারীকে একা যেতে দেওয়া হয়তো ঠিক হবে না। মার্টিনের মা তখন বলে, ঠিক আছে, এই ব্যাপারে আমরা সকালে কথা বলবো। এরপরে সে চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে মার্টিনকে খেতে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই মার্টিন সেখানে ঘুমিয়ে যায়। সকালে যখন তার ঘুম ভাঙে সে তার মাকে ডেকে জিজ্ঞেস করে, রাজকুমারী কোথায়? তখন মার্টিনের মা বলে, সে তো ভোরেই চলে গেছে। মার্টিন তার মাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি আমাকে ডাকলে না কেন? মার্টিনের মা তখন বিভিন্ন রকম অজুহাত দেখায়। আসলে সে চাচ্ছিল না তার ছেলে এমন বিপজ্জনক রাস্তায় যাক, যেখান থেকে এখনো কেউ কখনো ফিরে আসেনি। আর এজন্যই সে রাতে মার্টিনকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল। হঠাৎ করে মার্টিনের নাকে একটা সুন্দর গন্ধ ভেসে আসে। মার্টিন অন্ধ হলেও তার বাকি ইন্দ্রিয়গুলো অনেক বেশি কাজ করত। সে গেটের কাছে এসে রাজকুমারীর রুমালটা উঠিয়ে নেয়। আসলে যাওয়ার সময় রাজকুমারীর তাড়াহুড়োর কারণে তার রুমালটা এখানেই ফেলে গেছে। তখন তার মা সেখানে এসে বলে, তুমি রাজকুমারীর রুমাল নিয়ে মাটিতে বসে আছো কেন? তোমার কোনো কাজ নেই? তখন মার্টিন উঠে কাঠ কাটতে শুরু করে। আর যখন সে তার বন্ধুর সাথে কথা বলছিল তখন হঠাৎ করে দেখে রাজকুমারীর ঘোড়াটা তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। ঘোড়ার শব্দ শুনে মার্টিন কাছে আসলে বুঝতে পারে এটা রাজকুমারীর ঘোড়া। তাই সে দ্রুত ঘরে এসে রেডি হতে শুরু করে। মার্টিনের মা তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? মার্টিন বলে, ইভার ঘোড়াটা একাই ফিরে এসেছে, তার মানে নিশ্চয়ই সে কোনো বিপদে পড়েছে, তাই আমি যাচ্ছি তাকে সাহায্য করার জন্য। কিন্তু মার্টিনের মা তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু যখন শেষ পর্যন্ত কিছুতেই থামাতে পারছিল না তখন সে একটা ব্যাগে কিছু খাবার আর একটা কুড়াল নিয়ে তার ছেলেকে দেয়। মার্টিন রাজকুমারীর ঘোড়ার উপরে বসে বলে, আমাকে নিয়ে চলো যেখানে তুমি রাজকুমারীকে রেখে এসেছো। এরপরে ঘোড়া চলতে চলতে গ্রামের পথ ছেড়ে জঙ্গলের মধ্যে অনেক দূরে চলে আসে। কিন্তু একটা জায়গায় এসে ঘোড়ার সামনে যেতে চাচ্ছিল না। মার্টিন বুঝতে পারে ঘোড়াটা ভয় পাচ্ছে, তাই সে ঘোড়াটাকে সেখানে রেখে নিজেই সামনে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটা পাহাড়ি রাস্তায় চলে আসে। আর সেখানে দুই পাহাড়ের মাঝখানে একটা দরজা বানানো ছিল। মার্টিন যখন ওই দরজা পার হয়ে অন্য পাশে আসে দেখা যায় সেখানকার পরিবেশ একদমই আলাদা ছিল। চারদিকে বসন্তের মৌসুম আর অনেক সুন্দর একটা জঙ্গল। দরজার এপাশে একটা মানুষের মুখের মতো দরজা বানানো ছিল। আর সেই মূর্তির কানের ভেতর থেকে একটা গবলিন দাঁড়িয়েছিল। সে তার গলা ভারী করে মার্টিনকে বলে, আমি এখানকার প্রহরী, তাই তুমি আমাকে কিছু না দিয়ে এখান থেকে যেতে পারবে না। আর অন্ধ হওয়ার কারণে মার্টিন এটা বুঝতে পারছিল না যে তাকে থামিয়েছে সে আসলেই গার্ড নাকি অন্য কিছু। তাই মার্টিন তখন বলে, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই, আমি একজন সাধারণ কামার আর আমি এখানে রাজকুমারীকে খুঁজতে এসেছি। কিন্তু এই গবলিনটা অনেক চালাক ছিল, সে আসলে এই জঙ্গলে আসা সবাইকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে কিছু না কিছু রেখে দিত। তাই তখন সে মার্টিনকে জিজ্ঞেস করে, তোমার ব্যাগের মধ্যে কি? মার্টিন তখন বলে, এর মধ্যে রাস্তায় খাওয়ার জন্য আমার মা কিছু মিষ্টি রুটি দিয়েছে। মিষ্টি রুটির কথা শুনে গবলিনের জিভে পানি চলে আসে, তাই সে মার্টিনের কাছ থেকে রুটি চায়। মার্টিনও তাকে তখন একটা রুটি দেয়। রুটি খেয়ে গবলিনের অনেক বেশি পছন্দ হয় আর তাই সে এরপর মার্টিনের পিছু করতে থাকে। যখন একটা জায়গায় বসে মার্টিন রুটি খাচ্ছিল তখন তার ব্যাগের মধ্যে ঢুকে আরো রুটি চুরি করতে যায়। কিন্তু এবার মার্টিন তাকে ধরে ফেলে আর বলে, তুমি এত ছোট হয়েও আমার রুটি চুরি করছো? তখন গবলিন বলে, আসলে আমার অনেক বেশি ক্ষুধা লাগে, কিন্তু এই জঙ্গলের ভেতরে খাওয়ার জন্য ভালো কিছুই পাওয়া যায় না, আর এই জন্য আমাকে বাধ্য হয়ে তোমার ব্যাগ থেকে চুরি করতে হচ্ছিল। কিন্তু এর বদলে আমি তোমাকে এমন তথ্য দেব যেটা তোমার অনেক কাজে লাগবে। মার্টিন তখন বলে, কেমন তথ্য? গবলিন বলে, এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলেই একটা নদীর পাড়ে তোমার সাথে একটা বুড়ির দেখা হবে, আর হয়তো সে তোমাকে রাজকুমারীর ব্যাপারে কোনো খবর দিতে পারবে। কিন্তু সাবধান থাকবে, বুড়ির সাথে তার বাড়িতে গেলেও তার দেওয়া কোনো কিছু খাবে না, আর সেখান থেকে আসার সময় বুড়ির বিড়ালটাকে উঠিয়ে নিয়ে আসবে। এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য মার্টিন এবার খুশি হয়ে গবলিনকে আরেকটা রুটি দিয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুটা দূর সামনে আসার পর হঠাৎ করে সে বুঝতে পারে তার সামনে একটা নদী আছে। তাই সে প্রথমে উপর থেকে পাথর মেরে বোঝার চেষ্টা করে নদীটা কতটা গভীর। যখন সে বুঝতে পারে বেশি গভীর না তখন সে নিজের জিনিসগুলো নিয়ে নদীতে নেমে পড়ে। কিন্তু গবলিন তখনও তার পিছু করছিল মিষ্টি রুটির জন্য। নদী পার হয়ে জঙ্গলের রাস্তার সামনে কিছু
দূর আসতেই মার্টিনের সামনে একটা বুড়ি চলে আসে, কিন্তু এই বুড়িটাকে দেখেই বোঝা যাচ্ছে আসলে সে একটা ডাইনি। মার্টিন বুড়িকে জিজ্ঞেস করে, আপনি কি রাজকুমারীকে দেখেছেন? বুড়িটা তখন মার্টিনকে বলে, আসলে অনেক বয়স হয়েছে তো এখন আর ঠিকঠাক কোনো কিছু মনে থাকে না, কিন্তু আমি সবকিছু লিখে রাখি, তাই তুমি যদি আমার সাথে আমার বাড়িতে যাও তাহলে আমি সেখান থেকে দেখে বলতে পারবো। এটা শুনে মার্টিন তার সাথে তার বাড়িতে আসে। ডাইনির বাড়িতে আসার পর মার্টিন জিজ্ঞেস করে, এবার বলুন আপনি কি রাজকুমারীকে দেখেছিলেন? কিন্তু ডাইনিটা তার এই কথার কোনো উত্তর দেয় না। সে তখন ব্যস্ত হয়ে যায় মার্টিনকে কিভাবে রান্না করবে সেটা ভাবতে। আসলে ডাইনিটা মার্টিনকে এখানে এনেছিল তাকে রান্না করে খাওয়ার জন্য, তাই সে বারবার মিষ্টি মিষ্টি কথা বলে মার্টিনকে অন্য বিষয়ে ব্যস্ত রাখার চেষ্টা করছিল। তারপর সে এক গ্লাস দুধে ঘুমের ওষুধ মিশিয়ে মার্টিনকে খেতে দেয়, কিন্তু গ্লাসটা মুখের কাছে আনতেই মার্টিনের গবলিনের কথাগুলো মনে পড়ে যায়, তাই সে গ্লাসটা আবার নামিয়ে নেয়। ডাইনি তখন বলে, না না তুমি ভয় পেও না, আমি তোমাকে অজ্ঞান করে রান্না করে ফেলবো না। মার্টিন বুঝতে পারে ডাইনির হাত থেকে এভাবে বাঁচা যাবে না, তাই সে একটা বুদ্ধি করে। সে হঠাৎ করে বলে, আচ্ছা তোমাকে বাইরে কে যেন ডাকছে, বাইরে কে এসেছে এটা দেখতে ডাইনি যখন সেখান থেকে একটু সরে যায় তখনই মার্টিন বুদ্ধি করে তার গ্লাসের সাথে ডাইনির গ্লাসটা বদলে দেয়। ভেতরে এসে ডাইনি তাকে বলে, কই বাইরে তো কেউ নেই, তুমি মনে হয় ভুল শুনেছ, এখন চুপচাপ দুধটুকু খেয়ে নাও, এতে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আর মার্টিন তখন সেই পাল্টে নেওয়া দুধটুকু খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই মার্টিন অজ্ঞান হওয়ার অভিনয় করে। এটা দেখে ডাইনিটা অনেক খুশি হয়ে যায়, আর সে নিজে নিজেই বলতে থাকে, আজকে অনেক দিন পর মানুষের মাংস খেতে পারবো। রাজকুমারীকে তো ফাঁসাতে পারিনি, কিন্তু অবশেষে একজনকে পেলাম। ডাইনি তো জানতো না যে সেই দুধটুকু খেয়েছে, যাতে আসলে তার মেশানো ঘুমের ওষুধ ছিল। তাই কথা বলতে বলতেই ডাইনি হঠাৎ করে ঘুমিয়ে মাটিতে পড়ে যায়, আর ডাইনি জ্ঞান হারিয়েছে দেখে মার্টিন তখন উঠে বসে। কিছুক্ষণ পর যখন ডাইনির জ্ঞান ফেরে সে দেখতে পায় মার্টিন তাকে একটা গরম পানির পাত্রের উপর উল্টো করে বেঁধে ঝুলিয়ে রেখেছে। মার্টিন তখন ডাইনিকে জিজ্ঞেস করে, এবার বলো রাজকুমারী কোথায়? ডাইনি বলতে শুরু করে, রাজকুমারী আমার এখানে এসেছিল, কিন্তু তার কাছে যে তলোয়ার ছিল সেটার জন্য আমার জাদু তার ওপর কোনো কাজ করেনি, আর এখান থেকে বের হয়ে সে রাজা সোরনের মহলে গেছে। কিন্তু সোরন আসলে অভিশপ্ত, তাকে যেই দেখে সাথে সাথে পাথর হয়ে যায়, আর এজন্য আজ পর্যন্ত কেউ সেখান থেকে ফিরে আসেনি। মার্টিন তখন জিজ্ঞেস করে, রাজা সোরনের মহল পর্যন্ত কিভাবে পৌঁছবো? ডাইনি তখন বাধ্য হয়ে মার্টিনকে সেখানে যাওয়ার রাস্তা বলে দেয়। এটা শুনে মার্টিন তার ব্যাগ নিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। তখন ডাইনিটা তাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? আমাকে খুলে দিয়ে যাও। কিন্তু মার্টিন তাকে খুলে দেয় না, উল্টো তার বিড়ালটাকে তার সাথে করে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। গবলিন তখনও মার্টিনের পিছু করছিল। মার্টিন বের হয়ে যাওয়ার পর ডাইনি অনেক চেষ্টা করে নিজেকে মুক্ত করে ফেলে। এরপর সে তার জাদুর আয়নার সামনে আসে, আর সেখানে তার চাচাতো ভাই হোজোকে বলে, হয়তো এবার রাজা সোরনের অভিশাপ দূর হয়ে যাবে। হোজো বলে, রাজকুমারী ওই অভিশপ্ত মহলে গিয়ে আগেই পাথর হয়ে গেছে, আর কেউ এটা জানে না যে রাজা সোরনের অভিশাপ দেওয়া মন্ত্রী জাফর আমি। আসলে জাফর আর হোজো একজনই। সোরনের রাজ্য দখল করতে না পেরে জাফর ইভাদের রাজ্যে হোজো ছদ্মনাম নিয়ে এসেছে। হোজো আরো জিজ্ঞেস করে, তাহলে কে আছে যে এই অভিশাপ ভাঙতে পারবে? ডাইনি তখন বলে, তোমার অভিশাপ অনুযায়ী যখন কেউ রাজা সোরনকে দেখে ফেলবে তখন সে সাথে সাথেই পাথর হয়ে যাবে, কিন্তু যদি কেউ তাকে না দেখে একদিন তার সাথে কাটায় তাহলে সাথে সাথে এই অভিশাপ ভেঙে যাবে। হোজো তখন জিজ্ঞেস করে, কিন্তু কে এমনটা করতে পারবে? তখন ডাইনি বলে, মার্টিন নামের একটা অন্ধ কামার আছে, আর সে রাজকুমারীকে খুঁজতে সোরনের মহলের দিকেই যাচ্ছে, তাই এবার হয়তো অভিশাপটা ভেঙে যেতে পারে। এটা শুনে হোজো বলে, ঠিক আছে আমি কিছু একটা করব। একটু পরেই হোজো তার জাদুর ক্ষমতা ব্যবহার করে মহল থেকে গায়েব হয়ে যায়। এদিকে মার্টিন তখন জঙ্গলে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা। তাই মার্টিন তখন সেই রাস্তা দিয়ে এগিয়ে গেলে কিছু দূর এসেই সে দেখতে পায় রাস্তাটা আসলে উপরের দিকে উঠে গেছে, তাই বাধ্য হয়ে তাকেও পাহাড়ের উপরের দিকে বেয়ে উঠতে হয়। আর সেই গবলিনটা এখনো তার পিছু করছিল। সে উপর থেকে মার্টিনকে সাবধান করে বলে, ধীরে ধীরে আগাও, তুমি এমন একটা জায়গায় আছো যেখানে আটকে গেলে আর বের হতে পারবে না। ঠিক তখনই গবলিনের পেছনে জাফর এসে তাকে পাথর বানিয়ে দেয়, আর গবলিনের মূর্তিটাকে উপর থেকে নিচে ফেলে দেয়। তখন নিজেই গবলিনের গলা নকল করে বলে, আসলে রাজা সোরনের অভিশাপ তাকে মেরে না ফেললে কখনো যাবে না, তাই রাজকুমার
রাজকুমারীকে আবারও স্বাভাবিক করতে হলে তোমাকে সোরনকে মেরে ফেলতে হবে। অন্ধ হওয়ার কারণে মার্টিন জাফরের চালাকি ধরতে পারে না। কিছুক্ষণ পর অবশেষে মার্টিন রাজা সোরনের রাজ্য খুঁজে পায়, আর তার মহলের ভেতর ঢুকতে মার্টিন বুঝতে পারে পুরো মহল জুড়েই অনেক নিরাপত্তা। আর যখন সে রাজা সোরনের দরবারে এসে পৌঁছায় তখন বুঝতে পারে চারপাশে অনেকগুলো মানুষ পাথর হয়ে দাঁড়িয়ে আছে। মার্টিন সবগুলো মূর্তির কাছে গিয়ে তাদের চেক করতে থাকে। একটা মূর্তির কাছে আসলে সে রাজকুমারী ইভার খুশবু পায়, তাই সে বুঝতে পারে এটাই রাজকুমারীর মূর্তি। রাজকুমারীর মূর্তির নিচে তার সেই তলোয়ারটা পড়া ছিল। মার্টিন তখন চিৎকার করে সোরনকে ডাকতে থাকে। সোরন মন খারাপ করে তার সিংহাসনের পাশেই বসেছিল। সে জিজ্ঞেস করে, তুমি কে আর এখানে কি করছো? তুমি কি জানো না অভিশাপের কারণে আমাকে যেই দেখে সে পাথরের মূর্তি হয়ে যায়? সোরনের গলা শুনে মার্টিন তার কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু অবশেষে সোরন তার দিকে ফিরে অবাক হয়ে যায়। সোরন তাকে জিজ্ঞেস করে, কিন্তু অভিশাপের কারণে তুমি এখনো পাথর হচ্ছ না কেন? মার্টিন উত্তর দেয়, আমি চোখে দেখতে পাই না, আর এজন্য এই অভিশাপ আমার ওপর কাজ করছে না। সোরন তখন বলে, আমি 100 বছর ধরে এই অভিশাপ বয়ে বেড়াচ্ছি। তখন মার্টিন জিজ্ঞেস করে, কিন্তু এগুলো কিভাবে হলো? সোরন উত্তর দেয়, জাদুকর মন্ত্রী জাফর আমার কাছ থেকে আমার মুকুট আর সিংহাসন নিয়ে নিতে চেয়েছিল, কিন্তু যখন সে এতে ব্যর্থ হয় তখন সে আমাকে অভিশাপ দেয়, সারা জীবন আমাকে একাই থাকতে হবে, আর কোনো প্রাণী যদি আমার সামনে আসে তাহলে সে সাথে সাথে পাথর হয়ে যাবে। মার্টিন তখন বলে, আমি জানতে পেরেছি যদি আপনাকে মেরে ফেলা হয় তাহলে আপনার অভিশাপ দূর হয়ে যাবে, আর এ পর্যন্ত যারা পাথর হয়ে গিয়েছে তারা সবাই আবার স্বাভাবিক রূপে ফিরে আসবে। রাজা সোরন তখন বলে, আমি সব সময় মানুষের ভালো চেয়েছি, আর যদি আমার মৃত্যুতে সবকিছু আবার ঠিক হয়ে যায় তাহলে আমার মরতে কোনো সমস্যা নেই। এটা বলে সে মাটিতে বসে পড়ে, আর মার্টিন তখন তার কুড়াল দিয়ে রাজাকে মারার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু সে কুড়াল চালানোর আগে তার মন বলছিল এটা ঠিক না, কারণ যা কিছু হয়েছে এতে তো রাজা সোরনের কোনো দোষ নেই। তাই মার্টিন তার কুড়ালটা নামিয়ে ফেলে। সে রাজাকে বলে, এটা ঠিক হবে না, আপনি নির্দোষ, তাই আমি আপনাকে মারতে পারবো না, আর নিশ্চয়ই অন্য কোনো উপায় থাকবে এই অভিশাপ ভাঙার জন্য। আর তখনই সেখানে জাফর চলে আসে। সে এসে মার্টিনের ওপর রাগ করে আর বলে, আমি গবলিন হয়ে তোমাকে বলেছিলাম সোরনকে মারতে, কিন্তু তুমি রাজাকে না মেরে আমার কাজ আরো কঠিন করে দিলে। জাফরের গলা শুনে মার্টিন বলে, এটা তো আমাদের রাজ্যের মন্ত্রী হোজো। কিন্তু সোরন তখন তাকে বলে, হোজো আর জাফর একজনই, আর সেও 100 বছর ধরেই বেঁচে আছে। তখন মার্টিন বলে, আমি আগেই ধারণা করেছিলাম কিছু একটা তো নিশ্চয়ই ঠিক নেই, আর এজন্যই আমার মন কিছুতেই সায় দিচ্ছিল না। মার্টিনের কথা শুনে জাফর অনেক রেগে যায়, তাই সে এবার তার জাদু দিয়ে মার্টিনকে হাওয়ায় তুলে দিয়ে আছাড় দেয়, আর সেই সাথে সে রাজা সোরনকে জাদু দিয়ে দূরে ঠেলে দেয়। আহত মার্টিন আবারও উঠে দাঁড়ায়, আর সে বলে, আমি তোমাকে যেভাবেই হোক থামাবো। কিন্তু জাফর আবারও তার শক্তিশালী জাদু দিয়ে মার্টিনকে আঘাত করতে শুরু করে, আর বলে, তুমি আমার কথা শোনোনি, তাই এখন আমি তোমাকে যন্ত্রণা দিয়ে মারবো। মার্টিন আবারও মাটি থেকে উঠে জাফরের দিকে এগোতে শুরু করে। তখন জাফর বলে, ঠিক আছে, তুমি যদি হার মানতে না চাও তাহলে এবার আমি তোমাকে দেখাবো আসলে আমার শক্তি কতটা। কিন্তু জাফর যখনই মার্টিনকে বড় আঘাত করতে যাবে ঠিক তখনই রাজা সোরন মার্টিনের কুড়াল তার দিকে এগিয়ে দেয়। মার্টিন সাথে সাথে তার কুড়ালটা তুলে সেটা জাফরের দিকে ছুঁড়ে মারে, আর সেটা এসে সোজা জাফরের বুকে গেঁথে যায়, আর কুড়ালের আঘাতে জাফরের মানুষরূপী শরীর নষ্ট হয়ে সে সাথে সাথে একটা ইঁদুর হয়ে সেখান থেকে পালাতে লাগে। কিন্তু তখন ডাইনির কাছ থেকে আনা সেই বিড়ালটা এসে ইঁদুরটাকে খেয়ে ফেলে। জাফর মারা যাওয়ার সাথে সাথে রাজা সোরনের অভিশাপও কেটে যায়, আর সাথে সাথে সেখানে থাকা সবগুলো পাথরের মূর্তি আবারও স্বাভাবিক মানুষ হতে শুরু করে। রাজা সোরনের মহলের উপর থেকে অভিশাপের কালো মেঘ সরে যায়, সবকিছু আবার আগের মতো স্বাভাবিক সুন্দর হয়ে ওঠে। ইভা তখন মার্টিনের কাছে আসলে রাজা সোরন বলে, মার্টিনের সাহস আর সততার জন্যই তোমরা আবার সবাই স্বাভাবিক হতে পেরেছো, আর তাই আমি চাই সে যে কোনো ইচ্ছার কথা বলুক, আমার মুকুট তার সব ইচ্ছা পূরণ করবে। কিন্তু মার্টিন বলে, আমি কিছুই চাই না, আমি তো এখানে শুধু রাজকুমারীকে বাঁচাতে এসেছিলাম। সোরন বলে, তুমি অনেক ভালো মনের মানুষ, আর তাই তুমি নিজের থেকে কিছু চাইবে না, কিন্তু আমি জানি তুমি তোমার চোখ দিয়ে এই দুনিয়ার সৌন্দর্য দেখতে যাও। এটা বলে সোরন তখন তার জাদু দিয়ে মার্টিনের চোখ ঠিক করে দেয়। জীবনে প্রথম নিজের চোখে সবকিছু দেখে মার্টিন অনেক খুশি হয়। ইভা তখন সোরনকে বলে, আমারও একটা ইচ্ছে আছে, আমি চাই আমার বাবা যেন সুস্থ হয়ে যায়। সোরন তখন তার
মুকুট ছুঁয়ে বলে, ঠিক আছে, এমনটাই হবে। এরপর মার্টিন আর ইভা যখন সেখান থেকে চলে আসতে যাচ্ছিল, সোরন তাদেরকে বলে, আমার বয়স হয়ে গেছে, আর তাই আমার এই রাজ্যের জন্য একটা নতুন রাজার প্রয়োজন। আর সে মার্টিনকে বলে, আমার মনে হয় না আমি তোমার থেকে ভালো রাজা আর কোথাও পাবো। তাই সে মার্টিন আর ইভাকে এই রাজ্যের রাজা রানী ঘোষণা করে। মার্টিন আর ইভা সোরনের দেওয়া দায়িত্ব সম্মানের সাথে গ্রহণ করে, আর তারা বলে, ঠিক আছে, আমরা আমাদের পরিবারের সাথে দেখা করে দ্রুত আবার এখানে ফিরে আসব। এরপর সোরন তার জাদু দিয়ে মার্টিন আর ইভাকে তাদের বাড়ির কাছাকাছি পৌঁছে দেয়, আর তারা দুজন মার্টিনের বাড়িতে আসে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় ইভার বাবা অর্থাৎ এই রাজ্যের রাজা সুস্থ হয়ে গেছেন, আর সে তার মেয়েকে খুঁজতে এখানে এসেছে। আর তারা দুজন সবাইকে সবকিছু খুলে বলে যে তাদের সাথে কি কি হয়েছিল। আর এই রোমাঞ্চকর অভিযানে মার্টিন আর ইভাও একজন অন্যজনকে পছন্দ করে ফেলেছিল, আর তাই তাদের দুজনের বিয়ে ঠিক হয়ে যায়, আর তারা দুজন রাজা রানী হয়ে সোরনের রাজ্য সামলাতে থাকে। এভাবেই এই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো এই রূপকথার গল্পটা? আপনারা যদি এমন আরো রূপকথার গল্প শুনতে চান তাহলে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন।